আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট দল তারা প্রস্তুত হচ্ছে মেন্স টিম নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার জন্য এবং শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ নিয়ে। এবং বাংলাদেশের এই নতুন প্রেক্ষাপটে যেখানে বোর্ডের পরিবর্তন হয়েছে, যেখানে নির্বাচকদের পরিবর্তন হয়েছে, সেখানে আর কি কি পরিবর্তন হতে পারে আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম যে ন্যাশনাল টিমের গেট আপের মধ্যেও কিছু পরিবর্তন আমরা দেখবো কিনা, দু একটা নোটেবল চেঞ্জেস আমরা দেখবো কিনা। সেই ধরনের কিছু অবশ্য ঘটেনি। নতুন যে নির্বাচক প্যানেলটা এসেছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং তার দল চলে যাওয়ার পর, সেখানে পুরনো সেই প্যানেলের হাসিবুল হোসেন শান্ত রয়ে গেছেন এবং তার সঙ্গে 3 জন যুক্ত হয়েছেন। 4 জনের একটা প্যানেল তৈরি করা হয়েছে। প্রধান নির্বাচক হয়েছে হাবিবুল বাশার সুমন, সাথে রয়েছে নাইম ইসলাম এবং নতুন করে যুক্ত হয়েছে নাদিফ চৌধুরী। সো এই লাইন আপটা বা এই প্যানেলটা যে এসছে সেটা কিন্তু পুরনো খবর, তবে তারা আসলে তাদের প্রথম অ্যাসাইনমেন্টে কি করলেন সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই 3 ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুটো ম্যাচের জন্য বাংলাদেশের 15 সদস্যের জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে এবং গেস হোয়াট, সারপ্রাইজ সারপ্রাইজ, সেখানে কোনো সারপ্রাইজ নেই। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে শেষ যে সিরিজটা খেলেছিল সেখানে যে 15 সদস্যের স্কোয়াড ছিল, সেই 15 জন খেলোয়াড়ই কিন্তু এবার এই স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। এবং একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন, সেখানে প্রেস কনফারেন্সে হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক তিনি আসলে যুক্তি দিয়েছেন যে কেন এই একই দল বা একই স্কোয়াড বাংলাদেশ নিয়ে তারা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গেও খেলবে, সেখানে কোনো পরিবর্তন কেন আসেনি। কয়েকটা পয়েন্ট লজিক্যাল, কয়েকটা পয়েন্ট আবার মনে হচ্ছে যে হ্যাঁ তারা সেফই খেলার চেষ্টা করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস টাইমস অ্যান্ড নাও ইজ যে তারা ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করে নিয়েছেন বা টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ তাদের সবার সঙ্গে আলোচনা করে তারপরে একটা সিদ্ধান্তে এসেছেন, যেটা আগের দফায় অনেকেই বলছিলেন যে আসলে ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করেন না, নির্বাচকরা নিজেদের মতোই দল দিয়ে দিচ্ছেন এবং তাদের কর্তৃত্ব খাটানোর একটা বিষয় সেখানে আমরা শুনছিলাম কানাঘোষা। এটা আমি জানি না, হলেও সমস্যা নাই, অ্যাজ লং এজ বাংলাদেশ উইন আমাদের কোনো প্রবলেম নাই, হুইচ এভার স্কোয়াড ইজ প্লেয়িং। বাট এই জায়গার মধ্যে কোনো ইনোভেশনের ছাপ, কোনো নতুনত্বের ছাপ, নতুন কাউকে বাজিয়ে দেখার একটা ইন্টেনশন, যেহেতু বিশ্বকাপ আসতে খুব বেশি বাকি নেই, এখনই তো আসলে সময় ওয়ার্ল্ড কাপটার আগে নতুন কাউকে ঝালিয়ে নেওয়ার বা নতুন কাউকে বাজিয়ে দেখার, সেই বিষয়টা বা সেই পথে কিন্তু এই নির্বাচক প্যানেলও হাঁটলো না। তো হাবিবুল বাশার সুমন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গত সিরিজটায় বাংলাদেশ সফল হয়েছে পাকিস্তানের এগেনস্টে, তাদেরকে 2-1 সিরিজ হারাতে সক্ষম হয়েছে এবং সে কারণেই সেই স্কোয়াডটার উপরেই বাংলাদেশ ভরসা রাখছে। ইন দ্য মিন টাইম ওই পাকিস্তান সিরিজের পর থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিনিংফুল আর কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট কিংবা এমন কিছু ক্রিকেট তারা খেলেনি যেটার মাধ্যমে আসলে নতুন কাউকে বাজিয়ে দেখার মতো তাদেরকে স্কোপ তৈরি করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকবে, সেটাও কিন্তু নেই। সুতরাং ওই জায়গার মধ্যেও আসলে একটা লজিক রয়েছে যে আসলে কোনো প্যারামিটারের বেসিসে যে নতুন কাউকে বাজিয়ে দেখা হবে সেই প্যারামিটারগুলো কিন্তু নেই। এবং এই যে 15 সদস্যের স্কোয়াড, সেই সদস্যগুলোর মধ্যে কিন্তু ইনজুরি সংক্রান্ত কোনো প্রবলেমও কারোর মধ্যে নেই, সবাই ফিট আছেন। সুতরাং তাদেরকে আসলে কোনো কারণ ছাড়া একটা উইনিং স্কোয়াড সেখান থেকে কাউকে বাদ দিয়ে কাউকে ঢোকাবেন কেন, সেটা একটা প্রশ্ন। তবে এই স্কোয়াডটার দিকে যদি আমরা তাকাই, শুরু থেকেই মেহেদী হাসান মিরাজ তিনি তো ক্যাপ্টেন যথারীতি রয়েছেন এবং তাকেই ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন হিসেবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপয়েন্ট করেছে, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তার ডেপুটি নাজমুল হোসেন শান্ত টপ অফ দ্য অর্ডারে তিনি একটা হাল ধরছেন, এক স্টেপ নিচে নেমে হয়তো মিডল অর্ডারও তিনি ব্যাট করতে পারেন। সাইফ হাসান, সৌম্য সরকার, এই জায়গা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই সিরিজটায় সৌম্য কি সুযোগ পাবেন কি পাবেন না, কারণ পাকিস্তান সিরিজে কিন্তু সবাই ভাবছিলেন সৌম্য সুযোগ পাবেন, তিনি কিন্তু একটা ম্যাচেও চান্স পাননি, সাইফ হাসানকে দিয়ে ট্রাই করানো হয়েছে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আছেন, লিটন দাসকে আবারও এই সিরিজেও আমরা মিডল অর্ডারে ওয়ানডেতে দেখবো এবং তার পাশাপাশি আফিফ হোসেন ধ্রুব তিনি আরও একটা সুযোগ পাচ্ছেন। পাকিস্তান সিরিজে সীমিত সুযোগ পেয়েছেন, তবে সেটা যে খুব ভালো কাজে লাগিয়েছেন সেটাও বলা যাবে না। বেটার চান্স পেলে তিনি হয়তো একটা বেটার প্রমাণ রাখার চেষ্টা হয়তো করবেন। তবে এরপর আবার মেহেদী হাসান মিরাজরা আছেন, মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা হয়েছে স্কোয়াডের মধ্যে অ্যাজ আ ব্যাকআপ মিডল অর্ডার, লেট মিডল অর্ডার ব্যাটার। এবং তারপর 2 জন স্পিনার আছেন, তানভীর এবং রিশাদ। রিশাদ তো পিএসএল খেলছিলেন, তাকে সেখান থেকে উড়িয়ে আনা হচ্ছে বাংলাদেশে, সুতরাং তাকে ওডিআই স্কোয়াডে আমরা দেখতে পাবো। এবং সেই সাথে মুস্তাফিজুর রহমান তিনিও পিএসএল থেকে চলে আসছেন, তানজিদ হাসান তামিম তিনিও পিএসএল থেকে চলে আসছেন, নাহিদ রানাকেও আমরা পিএসএল থেকে ফিরিয়ে আনছি। অর্থাৎ পিএসএল এ যতগুলো বাংলাদেশি প্লেয়ার খেলছিলেন, যে 6 জন খেলছিলেন, সবাইকে ফিরে আনা হচ্ছে। 5 জনকে আনা হচ্ছে কারণ তাদেরকে এই ওডিআই স্কোয়াডে প্রয়োজন। আর একজন যিনি আছেন পারভেজ হোসেন ইমন, তিনি ওডিআই স্কোয়াডে নাই, তবে ইনজুরির কারণে তিনি আসলে ফিরে আসছেন। এটা আনফরচুনেট, আসলে ইটস এ বিট অফ অ্যান আনফরচুনেট সিচুয়েশন। এখন বোলিং এর দিকে যদি তাকান, সেখানে তাসকিন ফিট আছেন, তিনি রেডি। মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানা তারা সবাই পিএসএল থেকে চলে আসছেন। সুতরাং এই 4 জনের মধ্যেই সিলেকশনটা হবে যে পেস বোলিং এ কারা আসলে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই ম্যাচগুলোতে। এই হচ্ছে ওভারঅল স্কোয়াড, কোনো পরিবর্তন নেই, কোনো ধরনের কন্ট্রোভার্সিও নেই, তবে কোনো ধরনের নতুনত্বের জায়গা যে আছে সেটাও কিন্তু নেই। নতুনত্বের জায়গাও একটাই, যে সবার সাথে কনসাল্ট করে সবার মতামত নিয়ে তারপরেই এই সেম স্কোয়াডটা রাখা হবে, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন নির্বাচক প্যানেল। এবং এই জায়গার মধ্যে
কেউ কেউ যে নেই সেটা কি একটু অবাক করছে কিনা আপনাদেরকে? ফর এক্সাম্পল হাসান মাহমুদ, তিনি এই স্কোয়াডের মধ্যে যুক্ত হননি। তানজিম সাকিব, তিনি এখনো পর্যন্ত এই স্কোয়াডের মধ্যে যুক্ত হতে পারেননি। এই দুজনের কেসটা আমার কাছে মনে হয় ইনজুরি সংক্রান্ত ইস্যু, তারা ফিটনেস থেকে রিকভার করছেন এবং তারপর তাদেরকে ইন্টিগ্রেট করা হবে। পেস বোলিং এর জায়গাটা আমি আসলে খুব একটা অভাব দেখি না। বাংলাদেশের যে পাইপলাইন আছে, আমরা আপনারা পরবর্তীতে এবাদত খালেদ তারাও কিন্তু রয়েছেন, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনরাও রয়েছেন। সুতরাং এই যে চারজন আছেন, এই চারজন বাদে আরো ছজন বোলারকে আপনি মাপতে পারবেন বা পাইপলাইনে রেডি রাখতে পারবেন, যারা যে কোনো সময় স্টেপ ইন করতে পারেন এবং কোয়ালিটির খুব একটা তফাৎ হয়তো হবে না সেই জায়গায়। তারাও বেশ ভালো কোয়ালিটির বোলিংটা করছেন এই মুহূর্তে। বাট টেনশনের যে জায়গা বা প্রবলেমের যে জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা। টপ অফ দ্য অর্ডারে হয়তো সেরকম কোনো সমস্যা নেই, সেরকম কোনো এক্সট্রা চয়েসেস পাওয়ারও সুযোগ সেরকম নেই, পুরনোদের মধ্যে হয়তো কাউকে ডেকে আনা হবে না। মিডল অর্ডারের দিকে যদি তাকান, সেখানেও আমরা মেকশিফট খেলাচ্ছি, লিটনকে মিডল অর্ডারে খেলাচ্ছি, যিনি তার সারা জীবন ইন্টারন্যাশনাল ক্রিকেটে টপ অফ দ্য অর্ডারে খেলেছেন। আপনার আফিফ হোসেন ধ্রুব এবং মেহেদী মিরাজকে আমরা ফিনিশারের দায়িত্ব দিচ্ছি, তারা কি আসলে আইডিয়াল ফিনিশার কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা রয়ে যায়। সো এইসব জায়গার কোনো সলিউশন এখনো পর্যন্ত আসেনি, সেটা আমরা বুঝতে পারছি। ইম্পর্টেন্ট একটা কথা হাবিবুল বাশার সুমন অবশ্য বলেছেন তার প্রেস কনফারেন্সেই, যে তারা হন্যে হয়ে একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমি প্রায় মাস দেড়েক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলছিলাম যে বাংলাদেশের নেক্সট পেস বোলিং অলরাউন্ডারটা কে হবে এবং কেন এই সময়টায় এসে পেস বোলিং অলরাউন্ডার খুবই বেশি জরুরি। কারণ 2027 বিশ্বকাপ সাউথ আফ্রিকায়, এবং সেইটা টার্গেট করে অন্তত অলরাউন্ড ক্যাটাগরিতে যারা রয়েছেন, এই স্কোয়াডে যারা থাকবেন, তাদের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার অন্তত একজন রাখা দরকার। কারণ তিনি আসলে টিমের ব্যালেন্সটা বেড়ে যায়, একটা এক্সট্রা পেস বোলিং অপশন কিন্তু আমরা পাই। এই কারেন্ট দলটার মধ্যে আপনি শুধুমাত্র মেহেদী হাসান মিরাজকে অলরাউন্ডার ক্যাটাগরিতে ফেলতে পারছেন, আর কোনো অলরাউন্ডার নেই। অদ্ভুত একটা টিম বা অদ্ভুত একটা ব্যালেন্স আমাদের টিমের এই মুহূর্তে। মোসাদ্দেক সৈকতও কিন্তু দলের বাইরে রয়েছেন, তাকে আমরা ক্যাম্পে দেখেছি, বাট তিনিও তো স্পিন অলরাউন্ডার। সো পেস বোলিং অলরাউন্ডারের অভাব আমরা খুব বড়ভাবে ফিল করছি, এবং সেই জায়গাটায় কিভাবে কাভার করবেন সেটা হাবিবুল বাশার সুমন নিজেও জানেন না। তিনি অবশ্য বলেছেন যে এইজ লেভেল এইচপি টিম, তাদের সঙ্গে কিন্তু আলাদা করে কথা হয়েছে, এবং সেখান থেকে কোনো উদীয়মান ট্যালেন্ট তারা যদি চোখে পান বা খুঁজে পান তৈরি করার মতো, তাহলেও তাদেরকে গ্রুম করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেন তারা ফাস্ট ট্র্যাক করে ন্যাশনাল টিমে আসতে পারেন ইফ দে ডু ওয়েল। এবং সামনে সেই স্কোপগুলো আছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে, সেখানে যদি বেশ কিছু যে পোটেনশিয়াল পেস বোলিং অলরাউন্ডার অপশনস আছেন, তারা যদি ভালো করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু পাইপলাইন থেকে খুব সুন্দরভাবে ছেকে তাদেরকে নিয়ে ন্যাশনাল টিমে ইনক্লুড করার একটা স্কোপ তৈরি হতে পারে। হাবিবুল বাশার সুমন হয়তো সেদিকেই চোখ রাখছেন, যে কারা ভালো করবেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এই বিষয়গুলো আসলে দেখার একটা সুযোগ চলে আসবে সামনে, এবং সেখান থেকে হয়তো ছেকে কিছু নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার ব্যাপারটা চলে আসতে পারে। টুকটাক ব্যাটিং করতে পারেন এরকম অনেকেই আছেন, আব্দুল গাফার সাকলাইন টুকটাক ব্যাটিং করতে পারেন, নাসুম আহমেদকে আপনি তো অলরাউন্ডার বলবেন না, বা তিনি তো ব্যাটিং করতে পারেন কিছুটা। তো তানজিম সাকিব ঠিক সিমিলার একটা সিচুয়েশন, কোনো দিন ক্লিক করেন, কোনো দিন না, বাট বাকিদের থেকে একটু বেটার পোটেনশিয়াল আছে হয়তো তার ব্যাটিংটা ইমপ্রুভ করে একটা অলরাউন্ডার ক্যাটাগরির দিকে যাওয়ার মতো। সো জেনুইন অলরাউন্ডার বলে আসলে আমাদের এই মুহূর্তে পাইপলাইনের মধ্যে কিন্তু কাউকে আমরা দেখি না। যাই হোক, এই সেফ প্লেটা নির্বাচক প্যানেলদের আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এই স্কোয়াডে যদি কোনো পরিবর্তন আপনারা চিন্তা করতেন এই ওডিআই স্কোয়াডটাতে, কাকে আপনারা আসলে ইনক্লুশনের জন্য রাখতেন, বা কাকে আসলে ঢোকাতে পারলে মেবি আমরা আগেভাগে একটা ধারণা পেয়ে যেতাম তাদেরকে ওই 2027 ওয়ার্ল্ড কাপের জন্য কনসিডার করা যায় কিনা, এরকম কোনো প্লেয়ার আপনাদের মাথায় আছে কিনা সেটাও আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। নাকি আপনাদের মনে হচ্ছে যে নির্বাচক প্যানেল যা করেছে ঠিকই করেছে, সেফ প্লে করলেও এটাই হয়তো দরকার, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সিরিজ জয় প্রয়োজন রাদার দেন ডুইং এক্সপেরিমেন্ট, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।